শুরু করছি একটা ক্লাস 10 ক্লাস নিয়ে। তো ভিডিওতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে ক্লাস 10 লেসন 7 মানে ক্লাস 10 লেসন 7 পড়ানো হবে। তো লেসন 7 কি পড়ানো হবে? থ্রু টেক্সট বুক সম্বন্ধে পড়ানো হবে। টেক্সট বুক ক্লাস 10 লেসন 7 এটা একটা পুরাতন বই। পরমাণুর নিউক্লিয়াস মানে পরমাণুর নিউক্লিয়াসে কি কি ঘটে। প্রত্যেকটা পরমাণুতে একটা করে নিউক্লিয়াস থাকে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা পরমাণুতে। তো এই পরমাণু হলো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। পরমাণু কি জিনিস? পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। তো এই পরমাণুর ভেতরে আবার 3 রকমের কণা থাকে: প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। পি থেকে প্রোটন, ই থেকে ইলেকট্রন, নি থেকে নিউট্রন। সংক্ষেপে পেন মানে কলম। প্রশ্ন হলো যে এই পরমাণুর নিউক্লিয়াস তাহলে কেন পড়তে হবে? পড়তে হবে সেই জন্য যে সব পরমাণুর নিউক্লিয়াস সমান নয়। কেন? যেসব পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন অল্প 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 করে থাকে সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যেগুলোতে অনেক বেশি করে থাকে, যেমন 82টার বেশি যদি প্রোটন থাকে, 82টার বেশি, তাহলে সেসব পরমাণুর ক্ষেত্রে একটা আলাদা ঘটনা দেখা যায়। তো সেসব পরমাণুর ক্ষেত্রে যখন আলাদা ঘটনা দেখা যাবে, সুতরাং সে ঘটনাটা কি? সে ঘটনাটা হলো তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তা কী জিনিস বা সে আলাদা ঘটনা কি? এই যে দেখো, প্রকৃতিতে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম ইত্যাদি ভারী মৌল, মানে যে 82-র বেশি যাদের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, তাদের ভারী মৌল পদার্থের পরমাণু নিউক্লিয়াস অস্থায়ী হয়। অস্থায়ী মানে যে টিকে থাকতে পারে না। স্থায়ী মানে যে টিকে থাকতে পারে। তো স্থায়ীর বিপরীত হলো অস্থায়ী। তো এই নিউক্লিয়াসগুলি স্বতঃস্ফূর্তভাবে, মানে আপনি স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে আপনা থেকে যে ঘটনাটা ঘটে, যেমন ভূমিকম্প পৃথিবীর অভ্যন্তরীণ ক্রিয়ার মাধ্যমে ঘটে, কিন্তু আমরা বলি যে প্রাকৃতিকভাবে ঘটে। তো স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের বিকিরণ করে সুস্থিত হতে চেষ্টা করে, বিভিন্ন ধরনের বিকিরণ করে সুস্থিত হতে চেষ্টা করে। সুস্থিত মানে অস্থায়ী থেকে স্থায়ী হওয়ার চেষ্টা করে, প্রশ্ন হলো এই নিউক্লিয়াসগুলি কি করে একটা বিকিরণ করে? বিকিরণ মানে যে জিনিসটাকে সে বের করে দেবে। আমরা জানি যে সূর্য থেকে যখন আলো আর তাপ আসে সে বিকিরণ পদ্ধতিতে আসে, মানে অটোমেটিক সূর্য থেকে কোনো মাধ্যম ছাড়াই ছড়িয়ে চলে আসে, কোনো মাধ্যম ছাড়াই। এরপরে কোশ্চেনটা কি, যে এই ধরনের বাহ্যিক চাপ ও রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র, রাসায়নিক গঠন ইত্যাদির উপর নির্ভর করে না। মানে এটা মনে রাখার বিষয়। তেজস্ক্রিয়তা, মনে করো একটা এমসিকিউ কোশ্চেন দিল, তেজস্ক্রিয়তা নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে? তো তোমাকে এরকম উত্তর দিয়ে দিল 4টা অপশন: বাহ্যিক চাপ, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র, আর 4 নম্বর হচ্ছে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের উপস্থিতি। তাহলে তোমাকে বলে দিতে হবে প্রোটন নিউট্রনের উপস্থিতি কেন। যে এই যে বাহ্যিক চাপ, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র, রাসায়নিক গঠন, এদের কোনোটির উপর তেজস্ক্রিয়তা কোনো রকম নির্ভর করে না। তো একে বেকারেল রশ্মি বা তেজস্ক্রিয় বিকিরণ বলে। তো এই ঘটনা বা এই প্রক্রিয়াটাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস কথার মানে হলো কিছু বিকিরণ করা, কিছু আলো তৈরি হওয়া বা ওখান থেকে আলো বের হওয়া। তো বলে রাখি যে তেজস্ক্রিয়তার যে আলোটা বের হয় সেটা আমরা খালি চোখে দেখতে পারি না, এটা ফটোগ্রাফিক প্লেটের মাধ্যমে বোঝা যায়। যে পদার্থের পরমাণু নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি বিকিরণের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। সংক্ষেপে কথা বলার জন্য, মানে প্রশ্ন আসলো তেজস্ক্রিয়তা কাকে বলে, উত্তর তো 1 নম্বর থাকবে। 1 নম্বর থাকার জন্য এইটুকু লিখলে হয়ে যাবে যে পদার্থের পরমাণু নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি বিকিরণের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তো এবার প্রশ্ন হলো, ইউরেনিয়াম বেশি তেজস্ক্রিয়, যেগুলো পিচ ব্ল্যান্ড, কিছু লেখা আছে এখানে, ইউরেনিয়ামের আকরিক পিচ ব্ল্যান্ড বিশুদ্ধ ইউরেনিয়ামের থেকে বেশি তেজস্ক্রিয়। পরে আবার পোলোনিয়াম, অক্টিনিয়াম, রেডিয়াম এগুলো সবই তেজস্ক্রিয় মৌল। তো সবচেয়ে যেটা আর কি প্রচলিত এবং বেশি ব্যবহৃত সেটা ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম। আবার কিছু কৃত্রিম তেজস্ক্রিয় মৌল আছে, যেমন ফসফরাস, এর আইসোটোপ
P30 এই কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। নতুন কোশ্চিন, তেজস্ক্রিয়তার কারণ কি? তেজস্ক্রিয়তার কারণ যেসব মৌল নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনের সংখ্যার অনুপাত, যেসব মৌলের নিউক্লিয়াসে আবার বলছি যে পরমাণুর তিনটা পার্ট, পরমাণুর দুইটা পার্ট, ভুলে গেল, পরমাণুর দুইটা পার্ট, একটা হলো নিউক্লিয়াস আর দ্বিতীয় পার্ট হলো ইলেকট্রন মহল। এই ছবিটাতে দেখা যাচ্ছে পরিষ্কার, এই যে মাঝখানে একটা নিউক্লিয়াস আর চারদিকে যে দাগগুলো আছে গোল গোল করে, পৃথিবীর চারদিকে যেমন চাঁদ ঘুরে, ঠিক সেই দাগগুলো হলো ইলেকট্রন মহল। তো যেসব পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন বা নিউট্রন প্রোটন সংখ্যার অনুপাত 1:5, মানে 1:5 মানে দেড়ের চেয়ে বেশি, সেই নিউক্লিয়াসগুলি অস্থায়ী হয় এবং স্বতঃস্ফূর্তভাবে ভেঙে বিকিরণ করে স্থায়ী হতে চেষ্টা করে। অথবা আরেকটা কারণ কি, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি, পারমাণবিক গুরুত্ব 206 এর বেশি, পারমাণবিক গুরুত্ব 206 এর বেশি, পারমাণবিক সংখ্যা 82 এর বেশি, মানে যে কোনো একটা লিখলে হলো তেজস্ক্রিয়তার কারণ হিসেবে। তো কারণ তো দুইটা দিতে হবে। প্রথম কারণ হলো প্রোটন আর নিউট্রন সংখ্যার অনুপাত 1.5 এর চেয়ে বেশি, আর দ্বিতীয় কারণ হলো 82 এর বেশি। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি? তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, এটা নিউক্লিয়াসের বাইরে কোথাও ঘটবে না, এটা সম্পূর্ণ নিউক্লিয়াসের ভিতরে ঘটবে। কেন? নিউক্লিয়াসের ভেতরেই শুধু দুইটা জিনিস থাকে, প্রোটন আর নিউট্রন। বাহ্যিক চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ চৌম্বক ক্ষেত্র, রাসায়নিক গঠন ইত্যাদি কোনো রকম তেজস্ক্রিয়তা প্রভাবিত করতে পারে না। আবার একটা নতুন কথা, তেজস্ক্রিয়তার সঙ্গে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন আছে এর কোনো সম্পর্ক নেই। মানে তেজস্ক্রিয়তা এমন নিউক্লিয় ঘটনা যে ওর বাইরে, নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনটা আছে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। তো এরপরে চলে আসলো তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি? যেসব মৌল পারমাণবিক গুরুত্ব 206 এর বেশি তারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। এখানে এতগুলো আছে, দুইটা বা তিনটা, যে কোনো 2-3টা পড়লেই হয়ে গেল। হ্যাঁ, কোনো তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড, প্রতি মানে 1, প্রতি একক মানে 1 একক, প্রতি কাঠা মানে 1 কাঠা, প্রতি বিঘা মানে 1 বিঘা, প্রতি সেকেন্ডে যতগুলো নিউক্লিয়াসের বিঘটন ঘটে তাকে বলা হয় পদার্থের সক্রিয়তা। এবার সক্রিয়তার একক কি? সক্রিয়তার একক হলো বেকারেল। সক্রিয়তার একক হলো বেকারেল। কেন? বিজ্ঞানী বেকারেল এই ঘটনাটা প্রথম আবিষ্কার করেন। তাই এই তেজস্ক্রিয় রশ্মির আরেকটা নাম হলো বেকারেল রশ্মি। এই যে দেখেন বেকারেল রশ্মি, বইয়ের মধ্যে সবই আছে, শুধু বই পড়তে জানতে হবে ভালো করে বইটা। তো বই পড়ার নিয়ম হলো, বইটা ফিজিক্যাল সায়েন্সের বই খুঁটে খুঁটে পড়তে হবে। খুঁটে খুঁটে মানে একদম যে লেসন পড়বো সেই লেসন থেকে সে কোনো কোশ্চিন আসুক সেটা পারতে হবে, তাহলেই তুমি ফিজিক্যাল সায়েন্সে ভালো নাম্বার পেতে পারো, না হলে ইম্পসিবল। ওই কমন বুঝে বুঝে পড়ে যাবে, তাহলে দেখবে একটাও কমন পাওনি, যেটা পড়োনি সেটাই চলে আসছে। এবারে 1 বেকারেল আর 20, তেজস্ক্রিয়তার আরেকটা একক হলো 20, তেজস্ক্রিয়তার আরেকটা হলো 20। মেরি কুরি আর পিয়ের কুরি, এরকম কুরি নামে দুজন মানুষ এটা আবিষ্কার করলো তেজস্ক্রিয়তার ঘটনা। তো তেজস্ক্রিয়তার যে রশ্মিগুলো বা আলোগুলো বের হয় সেটা 3 প্রকারের। এই ছবি দেখে বোঝা যাচ্ছে কি, যে মাঝখানে তেজস্ক্রিয় পদার্থ, এই যে লেখা আছে তেজস্ক্রিয় পদার্থ মাঝখানে আছে, আর এটা একটা কাচের বাক্স, সীসার বাক্স, আর এখানে একটা জায়গা খোলা আছে, একটা মুখ খোলা আছে। তো এই বাক্সটা দিয়ে 3 রকমের রশ্মি বেরোবে, একটা বাম দিকে যাবে, একটা ডান দিকে যাবে, আর একটা সোজা উপরের দিকে যাবে। তো বাম দিকেরটা হলো আলফা রশ্মি, ডান দিকেরটা হলো বিটা রশ্মি, আর সোজা উপরেরটা হলো গামা রশ্মি। যেটা বলছিলাম যে তেজস্ক্রিয়তার একক দুইটা, একটা বেকারেল আর একটা 20। বেকারেল আর 20-র মধ্যে সম্পর্ক 120 = 3.7 × 10⁻10 বেকারেল। 120 = 3.7 × 10⁻10 বেকারেল। এরপরে কোশ্চেন আসলাম, তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মির প্রকৃতি। তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মির প্রকৃতি কি? তেজস্ক্রিয় পদার্থ থেকে 3 রকমের রশ্মি নির্গত হয়, আলফা, বিটা, গামা। আলফা রশ্মি কি? এই আলফা, বিটা, গামা রশ্মি, আলফা হলো ধনাত্মক আধানযুক্ত কণা, যেটা বাম দিকে যায়। এই ছবির যেটা বাম দিকে যায় সেটা আলফা, যেটা ডান দিকে যায় সেটা বিটা, আর যেটা সোজা উপরে চলে যায় সেটা গামা। তো যেটা ডান দিকে যায়, আবার যেটা ডান দিকে বেঁকে যায় ওটা ঋণাত্মক আধানযুক্ত কণা, ওকে বিটা বলে। আবার
আলফা বিটা বাদে বেশি বিচ্যুতি হয়, কিছু রশ্মি সোজা পথে চলে যায়, ওদের নিস্তরিত বলে, এদের বলা হয় গামা রশ্মি। গামা রশ্মির পরে চলে আসলাম আমি সোজা এই জায়গাতে। এই ছকটা এতই ইম্পর্টেন্ট, এই ছকটা সম্পূর্ণ ভালো করে পড়তে হবে। যেমন ক্রমিক সংখ্যা মানে 1 2 3 4 5, এই 5টা দিয়েছে। পয়েন্টটা কি? আলফা বিটা গামা রশ্মির ধর্মের তুলনা। আলফা বিটা গামা রশ্মির ধর্মের তুলনা, ধর্মাবলী। 1 নম্বর ধর্ম হলো প্রকৃতি, 2 নম্বর আধান, 3 নম্বর ভর, 4 নম্বর ভেদন ক্ষমতা, 5 নম্বর আয়নন ক্ষমতা। আলফা আলফা কণার ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত। ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত, এটা আলফা কণা। এই যে আলফা লেখা আছে, বিটা লেখা আছে, গামা লেখা আছে, এটা প্রত্যেকটা বই আছে, প্রান্তিকের সমস্ত বইয়ে এই পার্থক্য দেয়। ছায়ার বইয়েও আছে, শুধু ভাষার একটু পার্থক্য আছে। তোমরা সুন্দর করে পড়ার চেষ্টা করো, টেক্সট বুক ভালো করে পড়ার চেষ্টা করো। আলফা বিটা গামা ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত, এটা হলো আলফা কণা। স্রোত মানে হলো একটা বাহন, কি ওদিকে বয়ে যায়। যেমন জলের স্রোত, জল একদিকে বয়ে চলে যাচ্ছে, জল সবসময় ডাঙ্গা থেকে খালের দিকে বয়ে যায়, এটা জলের স্রোত। পাহাড় থেকে নদীর স্রোত নেমে আসে, এটা হলো স্রোত। ঠিক আলফা কণা হলো এই ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত, মানে হিলিয়াম নিউক্লিয়াসগুলো অনেকগুলো কোটি কোটি হিলিয়াম নিউক্লিয়াস পরপর স্রোতের মতো বয়ে চলে যায়। এরপর যে বিটা, বিটা কি জিনিস? ঋণাত্মক আধানযুক্ত বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। তো বিটা কণা হলো ইলেকট্রন কণার স্রোত, উচ্চ শক্তি সম্পন্ন। গামা রশ্মি হলো উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই গামা রশ্মি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা মনে রাখতে হবে। উচ্চ শক্তি সম্পন্ন, আবার ছোটো মোটো শক্তি না, উচ্চ শক্তি মানে অনেক শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবার দেখি আধান। আলফা কণার আধান হলো ধনাত্মক, বিটা কণার আধান হলো ঋণাত্মক, আর গামা কণার কোনো আধান নেই, নিস্তরিত। নিস্তরিত মানে কোনো তড়িৎ আধান নাই। ভর, আলফা কণার ভর 6.64 10⁻27 কেজি, বিটা কণার ভর 9.1 × 10⁻, সম্পূর্ণ বোঝা যাচ্ছে না, 33 বা 35 হবে কেজি। আর গামা রশ্মির কোনো ভর নেই। এখানে এই যে গামা রশ্মির কোনো ভর নেই কথা বলেছে, মানে গামা রশ্মি এত হালকা যে ফোটন পার্টিকেলের মতো, মানে সূর্যের যে আলো আসে আলোর মতো হালকা, তাহলে এখানে আর ভর মাপার কোনো মানে সম্ভাবনা নেই। তবে আমি মনে করি পার্সোনালি যে আলোরও ভর আছে, গামা রশ্মিরও ভর আছে। এরপর চলে আসি যে ভেদন ক্ষমতা। আলফা কণার ভেদন ক্ষমতা সবচেয়ে কম। 3 থেকে 8 সেন্টিমিটারের যে কোনো দেওয়াল বা কাচের দেওয়াল বা আর কোনো কিছু এটা ভেদ করে যেতে পারবে, মানে এই পার ওই পার দেখা যেতে পারে। এরপর বিটা কণার ভর হলো বিটা কণার ভেদন ক্ষমতা হলো বায়ুতে অনেক বেশি, মানে কয়েক মিটার মানে ধরুন একটা ঘরের দেওয়াল হয় 3 থেকে 4 মিটার হয়, আর কোনো একটা যে ব্রিজের পিলার হয় সেগুলো মনে করো 3 থেকে 4 মিটার বা 5 মিটার হয় চওড়া। মানে 4 5 10 মিটার পর্যন্ত মনে করো এটা যেতে পারে, কয়েক মিটার পর্যন্ত ভেদ করে যেতে পারবে বিটা কণা। আর গামা রশ্মি অনেক বেশি, বায়ুতে কয়েকশো মিটার মানে বোঝা গেল যে 1 মিটার 2 মিটার, কয়েকশো, 800 মিটার, 1000 মিটার, 1000 মিটার। হ্যাঁ, তোমরা ছোটোবেলায় তো 100 মিটার 200 মিটারের দৌড় করেছো। 100 মিটার 200 মিটার 500 মিটার 400 মিটার এই রকম মিটার হিসেবে, যে অতদূর পর্যন্ত গামা রশ্মি ভেদ করে নিয়ে যেতে পারে। এরপরে ধর্মাবলী হলো আয়নায়ন ক্ষমতা। আলফা কণার আয়নায়ন ক্ষমতা সবচেয়ে বেশি। মনে রাখো ভেদন ক্ষমতা আয়নায়ন ক্ষমতা পরপর উল্টা। আলফা কণার আয়নায়ন ক্ষমতা সর্বোচ্চ, মানে অনেক বেশি, গামার তুলনায় প্রায়, মানে গামা রশ্মির আয়নায়ন ক্ষমতা হলো সামান্য, ওর তুলনায় প্রায় 10,000 গুণ। বিটা কণার আয়নায়ন ক্ষমতা হলো মাঝারি, গামার তুলনায় প্রায় 100 গুণ। আর গামা রশ্মির আয়নায়ন ক্ষমতা হলো সামান্য। তো আজকের টপিক এ পর্যন্ত শেষ, এখান থেকে ক্লাস শেষ। এরপরে নতুন একটা টপিক দেওয়া হবে, নতুন ক্লাসে করানো হবে।